আচ্ছা, chemotherapy. What is chemotherapy? Chemotherapeutic agent কি? It is a cytotoxic agent. These are the cytotoxics used in the treatment of human cancer. And effective chemotherapy is designed to kill selectively the malignant cell without producing serious irreversible harm to the normal cell. আমরা রেডিওথেরাপিতে যেমন বললাম যে এটা ক্যান্সার সেলকে ড্যামেজ করছে, হ্যাঁ, ম্যালিগন্যান্ট সেলকে ড্যামেজ করছে, কিন্তু আমাদের এইম উইদাউট প্রডিউসিং এনি হার্ম টু দ্য নর্মাল সেল। কিন্তু তা করতে যেয়ে কিন্তু আমরা সবসময় পারি না। হ্যাঁ, আমাদের এটা মেইনলি কাজটা কি, যে সাইটোটক্সিক এজেন্ট ইউজ ফর দ্য ট্রিটমেন্ট অফ দ্য ক্যান্সার সেল। আমার কিন্তু এইম টু কিল দ্য ক্যান্সার সেল, বাট irreversible, it may causes the sometimes it may causes the irreversible harm to the normal cell, হ্যাঁ, উইদাউট irreversible harm to the normal cell। আমার এমন কিছু করা যাবে না নর্মাল সেলকে যেন কোনো রকম প্রবলেম না করে, যদি হয়ও কিন্তু এটা হয়ে যাবে আবার নর্মাল, এটা নর্মাল সেলে রিভার্সিবল হয়ে যাচ্ছে, এটা আমাদের কাজ। সো অবজেক্টিভ অফ দ্য কেমোথেরাপি ইজ টু কমপ্লিট রিমিশন অফ দ্য টিউমারটাকে কমপ্লিট রিমিশন করব, দেন পার্শিয়াল রিমিশন উইথ ইমপ্রুভমেন্ট অফ দ্য মিডিয়ান সার্ভাইভালটাকে ইমপ্রুভ করতে হবে। পার্শিয়াল রিমিশন, আমরা কমপ্লিট রিমিশন করাটা ট্রাই করব, যদি না পারি পার্শিয়াল রিমিশন অর ইমপ্রুভমেন্ট অফ দ্য মিডিয়াম সার্ভাইভাল, অন্তত কিছুদিন আমরা যেন তাকে সার্ভাইভাল রেটটাকে বাড়াতে পারি। দেন প্রিভেন্ট রিকারেন্স অফ দ্য টিউমার, একবার হলো আর যেন না হয়। দেন টু এলিভিয়েট দ্য সিমটম সো অ্যাজ টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ দ্য লাইফ। এভাবে সিমটমটাকে কমানোর মাধ্যমে আমরাকে তার কোয়ালিটি অফ লাইফটাকে ইমপ্রুভ করাবো। হ্যাঁ, অনেকে ডিসাবেল থাকে, সেই ডিসাবিলিটি থেকে তাকে কিছুটা আরাম দেওয়া, এটা হচ্ছে আমাদের এইম। ঘুরে না কেন? So now, aim of the chemotherapy is to do the maximum damage to the cancer cell while causing the minimum damage to the healthy tissue. আমরা বলেই দিলাম যে maximum damage to the cancer cell but minimal damage to healthy tissue. It is the use of cytotoxic drug to destroy the cancer cell. So এটা ইউজটা কি, to destroy the cancer cell. And chemotherapy affect entire body. এটা যে দেবো, এটা তো আমি যে রুট গুলো দিচ্ছি, শুধু আমরা যেমন কেমোথেরাপি রেডিওথেরাপিতে একটা শুধুমাত্র টিউমার সেলকে আমরা দিয়ে ইউজ করতে পারি, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখা যাচ্ছে ওরাল রুট, আইভি, আইএম এভাবে দিচ্ছি, তার মানে তোমার সিস্টেমিক সার্কুলেশনে চলে যাচ্ছে। সো এটা কিন্তু ইট এফেক্ট দ্য এন্টায়ার বডি। It is this in combination with affecting both healthy and cancer cells means it may be quite aggressive. যেহেতু এটাকে নর্মাল সেলকেও এবং মানে হেলদি সেলকে এবং ক্যান্সার সেল দুইটাকে এফেক্ট করছে, সে ইট মে বি সামটাইমস quite aggressive. However, it is used widely today because its ability to reduce and even eliminate cancer. তার মানে এটা যে আমরা ইউজ করতেছি এখন খুব খুব বেশি করে, এখন ক্যান্সারের রেটও বেড়ে গেছে, এটা ওয়াইডলি ইউজ হচ্ছে, এবং এটার ফাংশনটা কি, ইটস অ্যাবিলিটি টু রিডিউস এন্ড ইভেন ইলিমিনেট ক্যান্সার সেল, এবং রিডিউসও করছে অথবা একেবারে ইভেন ইলিমিনেট করে দিচ্ছে, সেটা করতে পারছে। So ideal target for the cancer therapy, it has a high level of expression in neoplastic tissue and plays a fundamental role in the pathogenesis of the cancer and does not have a vital role in normal tissue. আমার নরমাল টিস্যুর উপর কোনো তেমন ফাংশন থাকা উচিত না আইডিয়ালি, কিন্তু আমরা এটা পারি না, সবসময় আইডিয়াল পাই না। মেইনলি আমার কোথায় কোথায় কাজ করছে, নিউপ্লাস্টিক টিস্যুতে, and interfere কি pathogenesis of the cancer cell, হ্যাঁ, and target activation is correlates well with its function, যে ফাংশনটার সাথে কোরিলেট করেই করতে হবে, হ্যাঁ, and can be inhibited pharmacologically and target inhibition result anti-tumor effect and ultimately anti-tumor effect করবে। আর টার্গেট হলো কি, আমার anti-tumor effect করার জন্য। আইডিয়াল এজেন্ট ফর ক্যান্সার আমরা যেগুলো দিচ্ছি, এজেন্ট গুলো এট হাইলি স্পেসিফিক অ্যান্ড এফিনিটি ফর দ্য টার্গেট, যেই টার্গেট টিস্যুটার সাথে কাজ করছে সেটা হলো হাইলি specificity and affinity. An interaction of the target result in anti-tumor effect has predictable and constant pharmacological attribute, has minimal normal tissue toxicity, an agent is easy to administer and ideally suitable for
chronic administration like oral use. অনেক সময় দেখা যায় যে ওরাল ইউজ করেও কেমোথেরাপিউটিক এজেন্ট দিতে পারে, সেটা আমরা অনেক ক্রনিক অ্যাডমিনিস্ট্রেশন করা যেতে পারে, যাতে করে মানে ইজি অ্যাডমিনিস্ট্রেশন। সবসময় আইভি দেওয়া অনেক টাফ হয়ে যেতে পারে সেক্ষেত্রে। তার মানে আমাকে স্পেসিফিকই হতে পারে এবং স্পেসিফিক এফিনিটি হতে পারবে ফর টার্গেট টিস্যু অ্যান্ড ইন্টারাকশন উইথ দ্য অ্যান্টি টিউমার এফেক্ট। অ্যান্টি টিউমারের সাথে ইন্টার এফেক্ট একটা এফেক্ট হচ্ছে, and has minimal normal tissue toxicity and as in easier to administration. Sometimes may have the oral use for chronic administration and potential application in either prevention or therapy of the cancer. এটাকে আমরা ক্লাসিফাই করছি ক্লাসিফিকেশন অফ দ্য সাইটোটক্সিক ড্রাগস বেসড অন দ্য স্ট্রাকচারাল সিমিলারিটি অ্যান্ড মেকানিজম অন অ্যাকশন। এর মধ্যে আছে অ্যালকালাইজিং এজেন্ট, অ্যান্টিমেটাবলাইটস, অ্যান্টিবায়োটিক্স, plant derivatives or toxins, hormones and miscellaneous and also biological effect এগুলো হতে পারে। এর মধ্যে অ্যালকালাইজিং এজেন্ট প্রথম যেটা আমাদের আসছিল, সেটা প্রথম যে কেমোথেরাপি এজেন্ট ছিল সেটা ছিল অ্যালকালাইজিং এজেন্ট। অ্যালকালাইজিং এজেন্টটাকে দিস ড্রাগস ট্রান্সফার দেয়ার অ্যালকানাল রেডিক্যাল টু নিউক্লিক অ্যাসিড। যে ড্রাগস এইটা কি করে অ্যালকালাইন রেডিক্যালটাকে কি করছে, ট্রান্সফার করতেছে নিউক্লিক অ্যাসিডে। and they prevent cell division by cross linking the DNA strand। এটাকে সেই সেল ডিভিশনটাকে প্রিভেন্ট করে দিচ্ছে। কি এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ড্রাগস গুলো মনে হচ্ছে যে সাইক্লোফসফামাইড, ইফোসফামাইড, মেলফামান, থায়োটেপা। এছাড়া প্লাটিনাম এজেন্টের মধ্যে আছে সিসপ্লাটিন, কার্বোপ্লাটিন এন্ড অক্সালোপ্লাটিন। এগুলো হচ্ছে অ্যালকালাইজিং এজেন্ট। Then antimetabolites act by inhibiting essential metabolic process that requires for synthesis of the purine, pyrimidine and nucleic acid। এটা তার মানে এটা কাজ হচ্ছে মেটাবলাইটসটাকে ইনহিবিট করছে। হ্যাঁ, ইনহিবিট করছে। এটার মধ্যে ড্রাগস গুলো মনে আছে মেথোট্রেক্সেট, এটাকে আমরা কাজ করছে ফলিক অ্যাসিড অ্যান্টাগনিস্ট হিসাবে। 5 ফিউরোইউরাসিন, সেটা কাজ করতেছে পিরামিডিন অ্যানালগ হিসাবে। and 6 মার্কাপটাইপিউরিন, সেটা হচ্ছে কি পিউরিন ডেরিভেটিভস। হ্যাঁ, আর গ্যামসিটেবিন, সেটা হচ্ছে ইউজ অ্যাগেন্স্ট ওভারিয়ান, ব্রেস্ট এন্ড সার্ভাইকাল ক্যান্সার। এই ধরনের এভাবে আমরা এই অ্যান্টিমেটাবলাইটস এর মধ্যে এই ড্রাগস গুলো আমরা ইউজ করি। আর কিছু অ্যান্টিবায়োটিক্স আছে যেগুলো কিভাবে কাজ করে, দিস আর সেল সাইকেল নন স্পেসিফিক এজেন্ট। সেল সাইকেল নন স্পেসিফিক এজেন্ট দ্যাট প্রিভেন্ট ডিএনএ রিপ্লিকেশন। ডিএনএ রিপ্লিকেশনকে প্রিভেন্ট করছে। আমরা কি জানি, আমরা এখানে তো ক্যান্সার সেলে ডিএনএ রিপ্লিকেশন হচ্ছে, আর এখানে আমরা অ্যান্টিবায়োটিক যেটা দিচ্ছি ডিএনএ রিপ্লিকেশন আলটিমেটলি সবগুলিও এই যে আমরা যে বললাম অ্যালকানাইজিং এজেন্ট, সেটাও কিন্তু ডিএনএ কে প্রিভেন্ট করছে। হ্যাঁ, আর মেটাবলাইটস করার মাধ্যমে সেভাবে করছে। তো এর মধ্যে অ্যান্টিবায়োটিক গুলোর মধ্যে যেমন আছে অ্যাক্টিনোমাইসিন ডি, ব্লিউমাইসিন, ডক্সোরুবিসিন এন্ড মাইটোমাইসিন সি। আর প্ল্যান্ট ডেরিভেটিভস আর টক্সিনস এর মধ্যে আছে ভিনক্রিস্টিন, ভিনব্লাস্টিং। হরমোনস এর মধ্যে আছে প্রোজেস্টেরন, অ্যান্টি এস্ট্রোজেন লাইক ট্যামোক্সিফেন। and miscellaneous কিছু আছে যেমন হচ্ছে হিমাক্সিথাইলামিন, সেটা হচ্ছে হেক্সামিথাইলামিন। হেক্সামিথাইলামিনের মধ্যে আছে এটা আবার কাজ করতেছে এক লাইক অ্যান্টিমেটাবলাইটস। আর একটা আছে ডক্সিউরিয়া, সেটার মধ্যে হচ্ছে ইনক্রিজ দ্য রেডিও সেন্সিটিভিটি অফ দ্য ম্যালিগন্যান্ট সেল। অ্যানাদার বায়োলজিক্যাল হচ্ছে সেটা হচ্ছে ইন্টারফেরন। বায়োলজিক্যাল কিছু এজেন্ট যেমন হচ্ছে ইন্টারফেরন, মুলারিয়ান ইনহিবিটরি ফ্যাক্টর আছে। তার মানে হচ্ছে আমাদের এই বিভিন্ন ধরনের ড্রাগস, সাইটোটক্সিক ড্রাগস আছে অ্যারাউন্ড ওভার মোর দেন 50 ডিফারেন্ট সাইটোটক্সিক ড্রাগস অ্যাভেলেবল ইন ওয়ার্ল্ড ওয়াইড। এর মধ্যে আমরা যেটা বললাম মোস্ট কমনলি আমরা হচ্ছে অ্যালকালাইজিং এজেন্ট আছে, অ্যান্টিমেটাবলাইটস আছে, তারপরে হচ্ছে টক্সিন ডেরিভেটিভ আছে, ইন্টারসাইক্লিক অ্যান্টিবায়োটিক্স যেটা বললাম সেটাও আছে, ভিনসে অ্যালকালয়েড, সেটা কি আমি একটু পরে দেখাবো। আচ্ছা, কিভাবে কাজ করছে আমি তোমাদেরকে বললাম অলরেডি, ক্লাসিফিকেশনের মধ্যে কিছুটা বলা হয়েছে। এখানে দেখো, টিউমার সেল হ্যাভ পুয়ার ডিএনএ রিপেয়ার মেকানিজম। ডিএনএ কে রিপেয়ার করতে পারে না। হ্যাঁ, ডিএনএ কে সে রেপ্লিকেশন করে বড় বড় করে দিচ্ছে, কিন্তু যদি একবার ভেঙে দেওয়া যায় সে কিন্তু আবার রিপেয়ার করতে পারে না। সো আমার এই জিনিসটাকে আমরা কাজে লাগাচ্ছি। নর্মাল সেল ক্যান রিপেয়ার অর রিপ্লেস দ্যামসেলফ মোর এফিসিয়েন্টলি।
যে কেমোথেরাপি দিতে যেয়ে যে নরমাল সেলের ডিস্ট্রাকশন হচ্ছে সেটা কিন্তু আবার রিপেয়ার হয়ে যাচ্ছে, কিন্তু ক্যান্সার সেলগুলো রিপেয়ার হচ্ছে না। এটা ইম্পর্টেন্ট একটা থিওরিজ। ইন্টারমিটেন্ট কেমোথেরাপি ড্যামেজেস বোথ নরমাল রিপ্লিকেটিং cell and tumor cell, but tumor cell do not recover as quickly. যেটা বললাম যে এটার মধ্যে যে কেমোথেরাপি গুলো দিচ্ছি বললাম একই কথা, যে নরমাল সেলকেও ধ্বংস করছে আবার টিউমার সেলকে ধ্বংস করছে। টিউমার সেলকে আবার সে রিকভার হচ্ছে না, কিন্তু নরমাল সেল রিকভার হচ্ছে, আবার হলেও লেটলি অনেক 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 বছর পরে সেটা হচ্ছে। আচ্ছা, ডিএনএ ড্যামেজ মে প্রিভেন্ট প্রোডাকশন অফ ডটার সেল অর কজ সেল ডেথ থ্রু ইন্ডাকশন অফ অ্যাপোপ্টোসিস। তাহলে ডিএনএ এর যেটা ড্যামেজটা যেটা ড্যামেজ হয়ে যাচ্ছে সে আবার নতুন করে ডটার সেল তৈরি করতে পারে না, মানে তোমাকে নতুন করে আবার তৈরি হচ্ছে না, এটা হতে পারে। এখন এই যে সেল তৈরি হচ্ছে, একটা সেল সাইকেল থাকে, এই প্রত্যেকটা এই সেল সাইকেলের মধ্যে আমাদের কতগুলো ফেজ আছে, জি ফেজ, এম ফেজ, M2 ফেজ, এস ফেজ। এই টোটাল ফেজটার মধ্যে বিভিন্ন যে আমরা সাইটোটক্সিক এজেন্ট গুলো কোনটাতে কি কাজ করে, যেমন তোমার হচ্ছে এই অ্যালকালাইটিং এজেন্ট এই সেল সাইকেলের প্রত্যেকটা ফেজে কাজ করে, জি ফেজে, এম ফেজে, G2 তে, এস ফেজে, সবগুলোতে কাজ করে। হ্যাঁ, কিন্তু আবার যেমন হচ্ছে আবার সবগুলোতে সবকিছু আবার কাজ করে না। হ্যাঁ, তোমার কিছু কিছু অ্যান্টিবয়োটিক আবার দেখা যাচ্ছে কিছু কিছু লেট তোমার লেট জি ফেজে কাজ করে, এস ফেজে কাজ করে, কিছুটা G2 তে কাজ করে। হুম, আবার তোমার দেখা যাচ্ছে আহ, এই এম এম ফেজের মধ্যে কাজ করতেছে কি মাইটোটিক ইন্ডাকশন ইনহিবিটর গুলো, সেগুলো কাজ করে। ঠিক আছে, এখন এই হিসাবে কিন্তু আমরা কোন ফেজে কি কোন ড্রাগস কাজ করে, যেমন এস ফেজে অ্যান্টিমেটাবলাইটস গুলো, তারপরে এম ফেজে আমরা বললাম যে অ্যালকালাইটস গুলো কাজ করছে, G2 তে কাজ করছে, G2 এর মধ্যে যে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট অনেক অনেকগুলো, যেমন ব্লিওমাইসিন, তারপর মেথোট্রেক্সেস, এগুলো কাজ করে। G1 ফেজে সেটাও আবার এই তোমার G1 ফেজে কিন্তু অ্যান্টিমেটাবলাইটস এর সাথে সাথেও কিন্তু আরো কিছু স্টেরয়েড একসময় অনেক সময় কাজ করে। এখন এই ক্লাসিফিকেশনের মধ্যে আমরা বললাম অ্যালকালাইটিং এজেন্ট এর মধ্যে, অ্যালকালাইটিং এজেন্ট এর মধ্যে আছে বুসালফেন, কার্মিউ কারমাস্টেন, তারপরে ক্লোরামবিউসিল, সিসপ্লাটিন, সাইক্লোফসফামাইড, ইফোসপামাইড এন্ড মেলফামিন, এগুলি কাজ করছে। মেটাবলাইটস এর মধ্যে হচ্ছে কি সিস্টেসিন, অ্যারাবিসাইড, তারপরে হচ্ছে ফ্লুকজোরিনাইড, ফ্লুরোইউরাসিন, এগুলো মারক্যাপটেন, এগুলি মেথোট্রেক্সেট, সেটা হচ্ছে অ্যান্টিমেটাবলাইটস। আর মাইটোটিক এজেন্টের মধ্যে হচ্ছে ইটোপোসাইট, টক্সয়েড, ভিনকিস্টিন, ভিনব্লাস্টিন, এগুলো কাজ করছে। অ্যান্টিবায়োটিকের মধ্যে ব্লিওমাইসিন, এগুলো তো বলে দিলাম, এগুলি কাজ করছে। আদার্স এছাড়া আরো কিছু ড্রাগস আছে, এছাড়া যেমন হচ্ছে হাইড্রক্সিউরিয়া এবং হচ্ছে প্রোকারবাজিন, এগুলো কাজ করতে পারে। এখন অ্যান্টি টিউমার অ্যান্টিবায়োটিক এর মধ্যে তোমাদেরকে বলে ফেললাম অলরেডি, অ্যাক্টিনোমাইসিন, মাইটোসাইক্লিন, ব্লিওমাইসিন, এগুলো হচ্ছে ফাঙ্গাল অরিজিন, ডিএনএ ফ্রেগমেন্ট ফ্রম ফ্রি রেডিকাল। এটা হচ্ছে ডিএনএ ফ্রেগমেন্ট, ইট ফর্ম দা ফ্রি রেডিকেল, এটা ফ্রি রেডিকেল তৈরি করে, ফ্রি রেডিকেল তৈরি করে সেটাই তোমার ডিএনএ কে ভেঙে দিচ্ছে। হ্যাঁ, ওয়ার্কস থ্রু আউট দ্য সেল সাইকেল, টোটাল সেল সাইকেলেও কাজ করতে পারে, ইউজ ইন টেস্টিকুলার এন্ড হেমাটোলজিক্যাল ক্যান্সার এন্ড সার্কোমাস, এগুলোতে কাজ করতে পারে। যেমন ডক্সিরুবিসিন, ইপিরুবিসিন আর ইন্টারসাইক্লিক অ্যান্টিবায়োটিক দ্যাট আর বোথ কার্ডিওটক্সিক, এগুলো কিন্তু কার্ডিওটক্সিক। আর ব্লিউমাইসিন সেটা হচ্ছে কি নন ইন্টারসাইক্লিক অ্যান্টিবায়োটিক, বাট আনলাইক মেটোজেনথিন and হচ্ছে কি মাইটোসাইক্লিন সি does not causes the significant bone marrow suppression, এটা আবার বোন ম্যারো সাপ্রেশন করছে না। আবার অ্যালকালাইটিং এজেন্ট তোমাদেরকে বললাম যে ফার্স্ট সাইটোটক্সিক এজেন্ট, এটার মধ্যে যে বললাম সাইক্লোফসফামাইন, ইফোসপামাইড, এগুলো প্রথম অবস্থায় যেগুলি ইউজ করা হতো, স্টিল ইউজ টুডে, এখন পর্যন্ত ইউজ করা হচ্ছে। এটার কাছে ক্রস লিঙ্ক ডিএনএ বাইন্ডিং ইরেসিবিলিটি, আর মেইন অ্যাকশন হচ্ছে সিনথেসিস অফ ফেজ ডিউরিং দ্য ফেজ অফ সেল সাইকেল এটা কাজ করতেছে। ঠিক আছে, আচ্ছা।
এটা মেইনলি সলিড এবং হেমাটোলজিক্যাল টিউমারে কাজ করতেছে। আর অ্যালকালাইজিং এজেন্টের মধ্যে হচ্ছে সাইক্লোফসফামাইড, ক্লোরামবিউসিন, ম্যালফামিন। আর নন ক্লাসিক্যাল অ্যালকালাইজিং এজেন্টের মধ্যে সিসপ্লাটিন, কার্বোপ্লাটিন এগুলো আছে। আর অ্যান্টিমেটাবোলাইট কিছু ড্রাগস আছে। অ্যান্টিমেটাবোলাইট ড্রাগস এর মধ্যে হচ্ছে ইট প্রিভেন্টস পিউরিন অ্যান্ড পিরামিডিন which requires for formation of the both DNA and RNA. Similar structure to the metabolites, natural metabolites. এটা কাজ করতে হচ্ছে এস ফেজে, সেল সাইকেলে এস ফেজে কাজ করে। এক্সাম্পল হচ্ছে মেথোট্রেক্সেস, 5 ফিউরোয়ারাসিন অ্যান্ড গ্যামসিটিডাবিন। এগুলো কাজ ইউজ হচ্ছে কোলোরেক্টাল ক্যান্সারে, ব্রেস্ট ক্যান্সারে এবং প্যানক্রিয়াটিক ক্যান্সার ইউজ করছে। আচ্ছা, এগুলো হচ্ছে কোনটা কোন সাইকেলে কাজ করছে এটা আমাদের দরকার নাই। আর যে ভিনকা অ্যালকালয়েড যেগুলো ছিল সেটি হচ্ছে পেরি উইঙ্কেল প্ল্যান্ট থেকে আসে। হ্যাঁ, এটা আবার এক্সাম্পলের মধ্যে ভিনকিস্টিন, ভিনব্লাস্টিন এগুলো বলা হয়েছে। মেইনলি এটা হচ্ছে লাং ক্যান্সার, হেমাটোলজিক্যাল ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সারে কাজ করে। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের যে সেলের মাইটোসিস মেইনলি কাজ কি মাইটোসিস কে ইন্টারফেয়ার করছে। মাইটোসিস কে ইন্টারফেয়ার করে মানে এখানে মধ্যে আমরা জানি ইন্টারফেস, প্রোফেস, মেটাফেস প্রত্যেকটা সাইকেলকে সে ইন্টারফেয়ার করছে। এটা হলো আমাদের কাজ। আচ্ছা, এখন কেমোথেরাপির কিন্তু অনেক সাইড এফেক্ট। হ্যাঁ, কেমোথেরাপির বিভিন্ন রকম সাইড এফেক্ট আছে। সেটা একেবারে মাথা থেকে পা পর্যন্ত সবখানে, মানে যেমন হেয়ার লস, লাংস টক্সিসিটি হচ্ছে, কার্ডিওজেনিক টক্সিসিটি, কার্ডিয়াক টক্সিসিটি, লোকাল রিয়েকশন হতে পারে, স্কিনে চেঞ্জ হতে পারে, বোন ম্যারো সাপ্রেশন হতে পারে, নিউরোটক্সিক হতে পারে, ইনফার্টিলিটি, সিস্টাইটিস, ডায়রিয়া, নেফ্রোটক্সিসিটি, নজিয়া, ভমিটিং, মাউথ আলসার এগুলো হতে পারে। যেমন মানে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের মধ্যে নজিয়া, ভমিটিং, ওরাল আলসারেশন, তারপর হেয়ার লস হতে পারে, তারপর হচ্ছে তোমার ডায়রিয়া হতে পারে। হেয়ার লসের মধ্যে যেমন অ্যালোপেশিয়া বলে, হিমাটোলজিক্যাল চেঞ্জের মধ্যে এনিমিয়া, অ্যাডেনোসাইটোপেনিয়া, থ্রোম্বোসাইটোপেনিয়া। আর স্কিনের মধ্যে ডার্মাটাইটিস, পিগমেন্টেশন, এক্সট্রাভেসেশন, স্কিন নেক্রোসিস। এন্ড কার্ডিয়াকের মধ্যে কার্ডিওমেগালি, তারপর এরিথমিয়াস, তারপর হচ্ছে এন্ডোকার্ডিয়াক ফাইব্রোসিস এগুলো হতে পারে। হেপাটাইটিস, এলিভেটেড লিভার এনজাইম গুলো। হ্যাঁ, আর নার্ভাস সিস্টেমের মধ্যে হচ্ছে নিউরোটক্সিসিটি, অটোটক্সিসিটি, পেরিফেরাল নিউরোপ্যাথি। আর ইউরিনারি সিস্টেমের মধ্যে হচ্ছে রেনাল ফেলিউর, অ্যাজিথেমিয়া এবং হেমাটোলজিক্যাল সিস্টাইটিস, হেমোরাজিক সিস্টাইটিস অ্যান্ড রেড ইউরিন, কজিং দ্য রেড ইউরিন। হ্যাঁ, আচ্ছা, এই 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 যে বিভিন্ন অর্গান ইনভলভ করছে, এই যে টক্সিক এফেক্ট, এগুলো কিন্তু রিটেন কোশ্চেন আছে, এটা তোমাদের জানতে হবে। আর ইমিউনোলজিক্যালের মধ্যে সাপ্রেশন অফ দ্য সেলুলার অ্যান্ড হিউমারাল ইমিউনিটি, লস অফ হোস্ট ডিফেন্স মেকানিজম, হাইপারক্যালেমিয়া, হাইপারিউসেমিয়া অ্যান্ড হাইপোক্যালসেমিয়া। আর মেটাবলাইটস এর মধ্যে হচ্ছে ডিলেড হিলিং, আর সার্জিক্যাল, এগুলো হচ্ছে মেটাবলিক বললাম। আর হচ্ছে সার্জিক্যাল হচ্ছে ডিলেড হিলিং হবে। এছাড়া গোনাডের মধ্যে হচ্ছে কি ইনফার্টিলিটি, অ্যামিনুরিয়া, প্রিমেচুর ওভালেশন ফেলিওর, অ্যান্ড এমব্রায়োর ক্ষেত্রে টেরাটোজেনিক ইফেক্ট। প্রেগনেন্সি অবস্থাতে যদি ইউজ করা হয় টেরাটোজেনিক ইফেক্ট, কনজেনিটাল ম্যালফরমেশন ডেভেলপ করবে, আর সেকেন্ডারি ম্যালিগনেন্সি ডেভেলপ করতে পারে অনেক সময়। হ্যাঁ, অনেক সময় একটা ক্যান্সার মারতে যেয়ে পরে লিউকেমিয়া ডেভেলপ করতে পারে, এটা হতে পারে আর কি। এ হচ্ছে টক্সিক ইফেক্ট। যেমন দেখো একটা হ্যান্ড ফুট সিমটম, দেখো হার্টের মধ্যে কেমন একটা সিমটম ডেভেলপ করতে পারে, এরকম একটা হতে পারে। আবার কেমোথেরাপি এক্সট্রাভেসেশন, যেখানে আইভি দেওয়া হলে এক্সট্রাভেসেশন হয়ে এই ধরনের একটা ইনফেকশন তৈরি করতে পারে, অ্যালার্জিক রিঅ্যাকশন করতে পারে। মাউথে মিউকোসাইটিস হতে পারে, দেখো টাং, ওরাল ক্যাভিটিতে এই ধরনের একটা ইনফেকশন ডেভেলপ করতে পারে। তবে এই প্রিভেনশনের জন্য আমরা অনেক কিছু করতে পারি, যেমন হচ্ছে প্রোফাইল্যাক্টিক অ্যান্টিএমিটিক, বমি হয় অ্যান্টিএমিটিক দিতে পারি, ভাস্কুলার এক্সেস ডিভাইস, মিনিমাস এক্সট্রাভেসেশন। যদি এমন এক্সট্রাভেসেশনকে প্রিভেন্ট করে যে একটা আমাদের দেশে পাওয়া যায় না, ডিফারেন্ট টাইপের একটা আইভি ক্যানুলা আমরা দিতে পারি, সেটা করতে পারি। অ্যাডিকুয়েট প্রি অ্যান্ড পোস্ট হাইড্রেশন, আমাকে যদি হাইড্রেশন মেনটেন করা হয় তাহলে সেক্ষেত্রে অনেক সময় তার নশিয়া ভমিটিং গুলো নাথিং ভাবে মাউথ রেখে নাউশিয়া ভমিটিং করে রাখতে পারে। স্টপ বিলো নোন টক্সিক কিউমুলেটিভ ডোজ, আমাদেরকে এমন ভাবে দিতে হবে যেই টক্সিক ডোজ থেকে তার থেকে একটু কম। হ্যাঁ, যেই টক্সিক ডোজটা যেটা হয় তার চাইতে আমার থেরাপিউটিক ডোজ সেই হিসাব করে আমাদেরকে ক্যালকুলেট করে দিতে হবে। ডোজ রিডাকশন অথবা ডিলে, হ্যাঁ রিডাকশন আমরা স্লোলি দিতে পারি। গ্রোথ ফ্যাক্টর সাপোর্ট,
গ্রোথ ফ্যাক্টর, আমরা কিন্তু এখন গ্রোথ ফ্যাক্টর পাওয়া যায়, আমাদের দেশেও পাওয়া যায়। গ্রোথ ফ্যাক্টর দিলেও কিন্তু এই ধরনের সিমটম গুলো, বিভিন্ন রকম সিমটম গুলো, কেমোথেরাপির যে টক্সিসিটি সেটাও আমাদেরকে অনেক সময় প্রিভেন্ট করা হয়। বিশেষ করে তোমার হচ্ছে হেমাটোলজিক্যাল অ্যাগ্রোসাইটোপেনিয়া যেগুলো হচ্ছে সেগুলোকে আমরা গ্রোথ ফ্যাক্টর দিয়ে প্রিভেন্ট করতে পারি। প্রোফাইলেটিক অ্যান্টিবায়োটিক দেওয়া যেতে পারে, ইনফেকশন হয় সেখানে মাউথ কেয়ার নিতে হবে। এই ধরনের, তারপরে রেস্কিউ এজেন্ট, সাইটো প্রোটেন দেন, বা এটাকে রেস্কিউ এজেন্ট বলা হয়। মেনটেন হাই ইন্ডেক্স সাসপেশন অ্যান্ড ইন্টারভেন আর্লি। ওয়াই ডাজ কেমোথেরাপি ফেল? অনেক সময় কিন্তু ফেল হয়ে যায়, কেমোথেরাপি দিলাম কোনো কাজই করলো না। কেন? একটা হচ্ছে প্রাইমারি রেজিস্ট্যান্স আর একটা সেকেন্ডারি রেজিস্ট্যান্স হতে পারে। প্রাইমারি রেজিস্ট্যান্স টিউমার ইজ নট সেন্সিটিভ টু সিলেক্টিভ টিউমার ট্রিটমেন্ট। যেই টিউমারের সাথে যেই কেমোথেরাপিক এজেন্ট দেওয়ার কথা ছিল সেটা যদি সিলেকশন যদি হ্যাম্পার্ড হয়, টিস্যু সেন্সিটিভিটি দেখে আমরা সিলেকশন করি, সেটা যদি হয় তাহলে এটা কোনো কাজ করবে না। সো প্রাইমারি রেজিস্ট্যান্স একেবারেই কাজ করবে না। আরেকটা হচ্ছে কি সেকেন্ডারি রেজিস্ট্যান্স, প্রথমে ভালোই কাজ করছিল, পরবর্তী সময়ে এটা রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে ওই ট্রিটমেন্টে। হুম, এই সেটা হতে পারে। এটা এক্ষেত্রে এটা সিলেকশনের ব্যাপারও আছে, ন্যাচারাল সিলেকশন এটা হতে পারে। আচ্ছা, এটা কিভাবে কাজ করে এটা তুমি তোমাদের এটা কাছে লাগবে না। মেকানিজম অফ রেজিস্ট্যান্স এর মধ্যে কিভাবে রেজিস্ট্যান্সটা হচ্ছে, একটা অল্টারনেশন অফ দ্য সেল মেমব্রেন, যেখানে সেলের ভিতর ঢুকতে হবে, ঢোকার জন্য যে এজেন্টটা ড্রাগসটা সেটা যদি অল্টারনেশন হয়ে যায়, তারপর হচ্ছে অল্টারেশন করে ফেলছে ইনক্রিজিং ড্রাগ রিঅ্যাক্টিভেশন, ড্রাগটাকে ডিঅ্যাক্টিভেশন করে ফেলে, মানে ড্রাগটাকে নষ্ট করে দিচ্ছে, সে কোনো কাজই করতে পারছে না। লস অফ ড্রাগ অ্যাক্টিভেশন, একই কথা, ইনক্রিজ প্রোডাকশন অফ দ্য টার্গেট মলিকুল। হুম, টার্গেট যে মলিকুলটা ছিল, ওভার প্রোডাকশন। তারপরে হচ্ছে চেঞ্জ ইন এনজাইম স্পেসিফিসিটি, production of the non-essential competitors, and alternation of the biochemical pathway, increase repair of damage of DNA, রিপেয়ার হয়ে গেল, ড্যামেজ যে ডিমান্ডটা ছিল সেটা রিপেয়ার হয়ে গেল, এই সমস্ত কারণে রেজিস্ট্যান্স হতে পারে। তবে হাউ টু অ্যাভয়েড রেজিস্ট্যান্স, কিভাবে আমরা রেজিস্ট্যান্সটাকে অ্যাভয়েড করতে পারি? ট্রিট when the tumor is small, less likely to contain resistant cells। এখন এভাবে ট্রিটমেন্ট স্মল হলে অ্যাকর্ডিংলি ট্রিটমেন্ট দিতে হবে। হ্যাঁ, তো আমার হচ্ছে লেস, যদি রেজিস্ট্যান্স, ওটাকে এমন ভাবে করতে হবে যে মানে অল্প ছোট্ট একটা টিউম, এখানে অনেক বেশি ড্রাগস দেওয়া যাবে না, সেই হিসাবে আমাকে হিসাব করে দিতে হবে। ইউজ কম্বিনেশন কেমোথেরাপি দ্যাট আর নন ক্রস রেজিস্ট্যান্স অ্যান্ড হ্যাভ ডিফারেন্ট টক্সিসিটি প্রোফাইল। এক্ষেত্রে বলতেছে যে আমরা কম্বিনেশন ড্রাগস এর ক্ষেত্রে আমরা রেজিস্ট্যান্সটা কম হচ্ছে, যেমন সিসপ্লাটিন অ্যান্ড ফাইওফিউরাসিন, এগুলোর ক্ষেত্রে এই দুটো ড্রাগস একসাথে দিয়ে আমাদের দেখা যাচ্ছে অনেক সময় রেজিস্ট্যান্সটাকে অ্যাভয়েড করতে পারে, মানে কম্বিনেশন কেমোথেরাপি দিয়ে। use of effective doses of chemotherapy like হচ্ছে optimal supportive care to allow the maintenance of the dose intensity, তোমাকে সেভাবে অপটিমাল সাপোর্টিভ কেয়ার দিয়ে সেটাকে আমরা করতে পারি। আচ্ছা, আমরা এখন কি কিভাবে দিতে পারি? একটা ওরাল ফর্মে অ্যালকানাইজিং এজেন্ট গুলো দেওয়া যেতে পারে, প্যারেন্টাল ইউজ দিতে পারি, যেটা আইভি দিয়ে আমরা দিচ্ছি, এটা মানে ইন্টারভেল দেওয়া হয়, তারপর ইন্টারপেরিটোনিয়াম দেওয়া যেতে পারে। আচ্ছা, এখন কেমোথেরাপি, এই যে যে আমরা বললাম এতগুলো টক্সিসিটি হচ্ছে, সেজন্য আমরা আগে প্রি ট্রিটমেন্ট ইভালুয়েশন ধরেই কিন্তু আমরা সেগুলি করব না। আগে আমাকে যখন আমি কেমোথেরাপি দেব তার আগে আমাকে অবশ্যই প্রি ট্রিটমেন্ট ইভালুয়েশন করতে হবে। সেগুলোর মধ্যে হচ্ছে কেমোথেরাপি এজেন্ট আর হাইলি টক্সিক টু দা ইরিথ্রোপয়েটিক সিস্টেম অ্যান্ড বোন ম্যারো সাপ্রেশনও করে। সুতরাং এটাকে আবার দিজ আর মেটাবলাইজ ইন লিভার অ্যান্ড এক্সক্রিটেড ইন দ্য কিডনি। সো এই জন্য আমাদেরকে আগে আমাকে লিভার ঠিক আছে কিনা, কিডনি ঠিক আছে কিনা, তারপর ব্লাডের সেই বোন ম্যারো সাপ্রেশন করলে যদি আবার সবগুলো তোমার হেমাটোলজিক্যাল যে ব্লাড সেল গুলো যদি কমে যায় তাহলে তো পেশেন্টের অবস্থা এমনিই তার মারা যাবে। সো এই জন্য প্রি ট্রিটমেন্ট ইভ্যালুয়েশন আমার লাগবে। যেমন তোমাকে হেমাটোলজিক্যাল ক্ষেত্রে আমাকে কমপ্লিট হিমোগ্রাম, টোটাল কাউন্ট, ডাব্লিউবিসি কাউন্ট, প্লেটলেট কাউন্ট সেগুলো আমাকে জানতে হবে। হ্যাঁ, এগুলো ঠিক থাকতে হবে। প্লেটলেট 1 লাখের নিচে নামানো যাবে না। ইলেকট্রোলাইট ল্যাবসটা করে দেখতে হবে। রিনাল ফাংশনটা দেখবো, ইউরিয়া, ক্রিয়েটিনিন, এগুলি ইউরিক অ্যাসিড দেখে নেব। লিভার ফাংশন টেস্ট, সিরাম প্রোটিন, লিভার এনজাইম এগুলো। আর কার্ডিয়াক ফাংশন আমরা করে দেখবো, ইসিজি করে দেখবো, পালমারি ফাংশনটাও দেখবো, আর সোয়াব নিয়ে দেখতে পারি, এবং ইউরিন কালচার, থ্রোট সোয়াব এন্ড ইউরিন কালচার করে দেখবো।
ঠিক আছে, এই হচ্ছে কেমোথেরাপি এজেন্ট। কিন্তু এখন আমরা কেমোথেরাপি ওভারিয়ান ক্যান্সার মোস্ট কমন, আমরা জানি যে ওভারিয়ান ক্যান্সারটা 15 to 20% অফ দ্য জেনিটাল ম্যালিগনেন্সি, 20% ওভারিয়ান ম্যালিগনেন্ট, ওভারিয়ান মেনিওপ্লাজমার ম্যালিগনেন্ট, অ্যান্ড এটা ফোর্থ কমন ক্যান্সার আগে এক্সিডিং দ্য ব্রেস্ট, কোলন অ্যান্ড লাংস। আর ইট ইজ অ্যাবাউট 4.6 in 1 lakh ফিমেল। এক্ষেত্রে আর্লি স্টেজে যে সমস্ত আর্লি স্টেজ ওভারিয়ান ক্যান্সার, when the low risk এর ক্ষেত্রে আমাদের অ্যাডজুভেন্ট কেমোথেরাপি দেওয়া দরকার। আমরা জানি অ্যাডজুভেন্ট কেমোথেরাপি একটা সার্জারির আগে আমরা দিতে পারি অথবা সার্জারির পরেও দেই, সেটা নো অ্যাডজুভেন্ট কেমোথেরাপি ট্রিটমেন্ট ইজ রিকমেন্ড। এখানে সেক্ষেত্রে দরকার হয় না, হ্যাঁ, কেমোথেরাপি এজেন্ট দেয় না, অ্যাজ দ্য সার্ভাইভাল রেট ডাজ নট ইমপ্রুভ ইন্ডিকেটিং দ্যাট দ্য থেরাপি ইজ আননেসেসারি। এক্ষেত্রে আমরা যদি সার্ভাইভাল আর্লি স্টেজে আমাদের আর্লি স্টেজ বা লো রিস্ক, সেক্ষেত্রে কিন্তু আমার অ্যাডজুভেন্ট কেমোথেরাপি দরকার নাই। যে ডেফিনিটিভ যে সার্জারি সেটা করার পরে দরকার নেই, আননেসেসারি দিয়েও কিন্তু কোনো সার্ভাইভাল রেটকে ইমপ্রুভ করতে পারবে না, হ্যাঁ, এটাতে। কিন্তু হাই রিস্ক যারা আর্লি স্টেজ বাট হাই রিস্ক, যখন যাদের হাই রিস্ক কাদের বলবো, যখন পেরিটোনিয়াল ফ্লুইডে, পেরিটোনিয়াল ওয়াশিং এ অথবা অ্যাসাইটিসে আমরা ম্যালিগনেন্ট সেল পাচ্ছি, এটাকে হাই রিস্ক বলবো। সেক্ষেত্রে কিন্তু আমরা কেমোথেরাপিটি এজেন্ট দেই। যেমন এখন আমরা বেশি দিই কার্বোপ্লাটিন, প্যাক্লিটেক্সিন, এগুলো আমরা কিন্তু ওভারিয়ান ক্যান্সারে আমরা বেশি পরিমাণে দিচ্ছি। আর অ্যাডভান্স স্টেজের ক্ষেত্রে আমরা মাল্টি এজেন্ট, হ্যাঁ, সিস্টেমিক মাল্টি এজেন্ট কেমোথেরাপি দেওয়া হচ্ছে। ড্রাগস অ্যাক্টিং ইন ডিফারেন্ট ওয়েজ অফ সেল সাইকেল, সবগুলো বিভিন্ন ওয়েতে কাজ করে সেলটাকে তোমার হচ্ছে সেল রিপ্লিকেশনটাকে হ্যাম্পার্ড করছে, ঠিক আছে। আর এক্ষেত্রে টক্সিসিটি টক্সিসিটি হচ্ছে বিভিন্ন রকম টক্সিসিটি হচ্ছে, কিন্তু আমাদের দেখা যাচ্ছে রেজিস্ট্যান্সটা কম হচ্ছে যদি আমরা মাল্টি ড্রাগস ইউজ করছি। যেমন কমনলি আমরা প্যাক্লিটেক্সিন কার্বোটেক্সিন কম্বিনেশনে আমরা দিচ্ছি, এখানে বেটার সার্ভাইভাল রেট in advanced malignant cancer, ovarian cancer. Paclitaxel included in primary treatment in all the women in advanced stages epithelial cancer unless there is a contraindication of the paclitaxel such as the pre-existing peripheral neuropathy. আমরা এই প্যাক্লিটেক্সিলটা যেটা দিচ্ছি এই অ্যাডভান্স কেসে দিচ্ছি, কিন্তু এটার আবার কিছু কিছু সাইড এফেক্টও আছে। এটা হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি। যদি না থাকে তাহলে আমরা এটা জিনিসটা খেয়াল করে আমাদেরকে দিতে হবে আমরা কখন প্যাক্লিটেক্সিল দেব। আবার অনেক সময় প্যাক্লিটেক্সিল হাইপার সেন্সিটিভ থাকে, হাইপার সেন্সিটিভ যদি থাকে সেটার অল্টারনেট হিসেবে আমরা তখন আমরা দিতে পারি টুপিটেক্সেন, সেটা দিতে পারি, অথবা গ্যামসিটেবিন, সেগুলো দেওয়া যেতে পারে, ঠিক আছে। আবার হচ্ছে আবার বলে এফিকেসি অফ দা ডোসিটেক্সিল হ্যাজ বিন ফাউন্ড টু সিমিলার প্যাক্লিটেক্সিল উইথ ফিউয়ার নিউরোলজিক্যাল ইফেক্ট। যেখানে আমরা বললাম পেরিফেরাল নিউরোপ্যাথি হয়, কিন্তু এক্ষেত্রে দেখাচ্ছে কম হচ্ছে, হ্যাঁ, নিউরোলজিক্যাল ইফেক্ট বা আথালজিয়া মায়ালজিয়া এগুলি কম হচ্ছে, হ্যাঁ, যেটা প্যাক্লিটেক্সিতে অনেক বেশি হচ্ছে, অথবা এক্সট্রিম উইকনেস হচ্ছে প্যাক্লিটেক্সিতে হচ্ছে, কিন্তু ডোসিটেক্সিলে কম হচ্ছে। তার অ্যাডজুভেন্ট কেমোথেরাপির মধ্যে মানে আমরা তাহলে এখন বেশি আমরা ইউজ করি এগুলি কিন্তু ইন্টারভেল কেমোথেরাপি, হ্যাঁ, 3 উইকস দিলাম আবার গ্যাপ দিলাম 1 উইক, সেরকম করে আমরা দিতে পারি। 6 সাইকেল করে আমরা সাধারণত দেওয়া হয়। যেমন হচ্ছে কার্বোপ্লাটিন, প্যাক্লিটেক্সেন, তারপর সাইক্লোফসফামাইড, অ্যাড্রোমাইসিন, সিসপ্লাটিন, ম্যালফামেন, এগুলো আমরা দিচ্ছি, হ্যাঁ, এই সমস্তগুলো ইউজগুলো আমরা করতে পারি আর কি। আর তাহলে নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি জিনিসটা কি, এটার নামটা তোমরা তোমাদের ওভারিয়ান ক্যান্সার ম্যালিগনেন্সির সাথে পড়ানো হয়েছিল। সেটা হচ্ছে few cycle of chemotherapy followed by interval primary debulking surgery। আমরা প্রথমে কি করলাম, একটা কেমোথেরাপি দিলাম, দেওয়ার পরে আমরা প্রথমে একটা ডিবাল্কিং সার্জারি করলাম, হ্যাঁ, ডিবাল্কিং সার্জারি করলাম, দেন আমি একটা ফিউ সাইকেল কেমোথেরাপি দেবো। এটা কখন করবো? অ্যাডভান্স এপিথেলিয়াল ওভারিয়ান ক্যান্সার স্টেজ 3-4, আগেও দিতে পারি পরেও দিতে পারি। ফিউ সাইকেল কেমোথেরাপি দিয়ে সার্জারি করতে পারি, অথবা সার্জারি করার পরে করতে পারি। আর সেটা কেমোথেরাপি দেওয়ার পরে দেন আমি ইন্টারভেল যেটা করি, এটা দেওয়া হলে কি যে সাইজটাকে ছোট করে দিচ্ছে এবং তার সাথে ভাস্কুলারিটি কমায় দিচ্ছে। যেমন যে অ্যাডভান্স এপিথেলিয়াল ক্যান্সারের ক্ষেত্রে আমরা দিচ্ছি, এপিথেলিয়াল ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে হাই রিস্ক
যাদের হাই রিস্ক ফর দ্য সার্জারি হয়তো দেখা এত বেশি এগ্রেসিভ যে ব্লিডিং হয়ে রোগী মারা যেতে পারে, অথবা অনেক এজ, অনেক বেশি বয়স, সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে সার্জারিকে অনেক সময় আমরা দিতে পারি না, প্রথমে প্রাইমারি সার্জারি করে তখন কেমোথেরাপি দিতে পারি। অ্যাসোসিয়েটেড কোমরবিড কন্ডিশন, তার সাথে আরো কোমরবিড কন্ডিশন আছে, সুতরাং সার্জারিটা করাটা এখন তার জন্য রিস্কি হয়ে যায়, সেক্ষেত্রে দিতে পারি। প্রেডিক্টেড টু সাব অপটিমাল রিসেক্টেড, আমাদের যে আমি বুঝতে পারতেছি সবটা আমি করতে পারবো না, সেই ক্ষেত্রে ভাস্কুলারিটি কমার জন্য আমরা অ্যাডজুমেন্ট দিতে পারি। আর লার্জ ভলিউম অ্যাসাইটিস অর প্লুরাল এফিউশন, যদি অনেক বেশি অ্যাসাইটিস এবং প্লুরাল এফিউশন থাকে সেক্ষেত্রে আমরা আগে কেমোথেরাপি দিয়ে নেব। এটার কিছু বেনিফিট আছে। র্যাপিড ক্লিনিক্যাল ইমপ্রুভমেন্ট, ক্লিনিক্যাল ইমপ্রুভমেন্টটা ভালো। সাবসিকুয়েন্ট সার্জারি ইজিয়ার অ্যান্ড মরবিডিটি রিডিউস, সার্জারিটাও ইজিয়ার হয়ে যাচ্ছে, ভাস্কুলারিটি কমে যাচ্ছে সেটা। আর অপটিমাল সাইটো রিডাকশন উইথ মিনিমাল রিসিডুয়াল ডিজিজ মে বি পসিবল। ঠিক আছে। আর রেজিস্ট্যান্স কেসে আমরা দেখা যাচ্ছে যে সমস্ত রেজিস্ট্যান্স কেসগুলো, পেশেন্ট যখন রেজিস্ট্যান্স কেসে আমরা বলবো পারসিস্টেন্ট রেজিস্ট্যান্স অথবা রিকারেন্স হতে পারে, হ্যাঁ, রিকারেন্স ওভারিয়ান ক্যান্সার হতে পারে, কখন এটা বলবো? হোমেন হু রিল্যাপস later than 6 months after primary chemotherapy, হ্যাঁ, are classified as a platinum sensitive ডিজিজ এন্ড ফার্দার ট্রিটেড প্লাটিনাম বেসড কেমোথেরাপি। এগুলির ক্ষেত্রে এই ধরনের যেটা হচ্ছে রিল্যাপস হচ্ছে, ট্রিটমেন্ট দেওয়ার 6 মাস পরে, প্রাইমারি কেমোথেরাপি দেওয়ার 6 মাস পরে হয়ে যাচ্ছে, এটাকে আমরা ক্লাসিফাইড এজ এ প্লাটিনাম সেনসিটিভ ডিজিজ। মানে তোমার প্লাটিনাম দিয়ে কাজ করবে, পরে এগুলিতে যদি কাজ না করে তাহলে সেক্ষেত্রে আমরা প্লাটিনাম দিয়ে কাজ করলে সেক্ষেত্রেও কিন্তু আমাদের পরবর্তী সময়ে এটা রেসপন্স করতে পারে। রিল্যাপস কেসে আমরা প্লাটিনাম বেস কেমোথেরাপি দিই, হ্যাঁ, তার মানে এটাকে বলা হচ্ছে প্লাটিনাম সেনসিটিভ ডিজিজ। হ্যাঁ, এটা দেখা যাচ্ছে যে এটা রেসপন্স করে 26 to 65%, আর মিডিয়াম সার্ভাইভাল রেট 12 to 24 মাস, 1 থেকে 2 বছর আরো বেশি দিন হয়তো বাঁচবে আর কি। আচ্ছা, খুবই কস্টলি, প্লাটিনাম সেনসিটিভ, বুঝে দেয়, নামটা শুনেই বোঝা যাচ্ছে। পেশেন্ট হু রিল্যাপস উইদিন 6 months অফ কমপ্লিটিং ফার্স্ট লাইন কেমোথেরাপি ক্লাসিফাইড এজ প্লাটিনাম রেজিস্ট্যান্স। এগুলি কিন্তু সাধারণত 6 months পরে হবে যেগুলো প্লাটিনাম সেনসিটিভ, আর রেজিস্ট্যান্স হচ্ছে যদি উইদিন 6 months, হ্যাঁ, সেক্ষেত্রে আমার সার্ভাইভাল রেটটা কমে যাবে 6 to 9 months, আর এটার কাজ করবে, রেসপন্স হবে 10 to 30% কেসে। A patient who progress while on treatment is classified as a platinum refractory disease. যদি দেখা যায় এই প্লাটিনাম দেওয়ার পর অবস্থায় রেজিস্ট্যান্স কোনো রেসপন্স করতেছে না, তাহলে এটা বোঝাবে রিফ্র্যাক্টরি টু প্লাটিনাম ডিজিজ। এই হচ্ছে আমাদের মোটামুটি কেমোথেরাপি পড়া। পড়াগুলো অনেক কঠিন কঠিন মনে হতে পারে, ফার্স্ট টাইম পড়ছি তো, আমারও আগে স্লাইড প্রিপেয়ার করা ছিল না, তো এগুলো আর কি এতটুকু মোটামুটি পড়া। বলো, কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। কোনো কোশ্চেন আছে? বলো, কোনো কোশ্চেন আছে? বলো, কোনো কোশ্চেন আছে? হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? কেউ জি কথা বলছে না। ম্যাম। হ্যাঁ, আচ্ছা, কি অবস্থা? পড়াটা অনেক কঠিন মনে হচ্ছে? ম্যাম একটু কঠিন লাগতেছে। আচ্ছা, ফার্স্ট টাইম পড়ছো তো একটু কঠিন লাগছে। আমি দেখি আরেকটা ক্লাস নিয়ে সহজ করে দেওয়া যায় কিনা, আমি দেখি। আচ্ছা, ঠিক আছে। আর তোমরা পরীক্ষার প্রিপারেশন নাও, টপিকস গুলো আমি পাঠিয়ে দেব। আমি আশা করি এই মাসের শেষের দিকে তোমাদের গাইনির ফেজ 3 আর ফেজ 2 এন্ড ফেজ 3 একটা অ্যাসেসমেন্ট নেব। ঠিক আছে, আজকে এতটুকু পর্যন্ত। তো ওকে, আল্লাহ হাফেজ।